আচ্ছা, আমার স্ক্রিন তো আবার দেখতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে মনে হয় মানে লেখালেখি করতে পারবো। আজকে আমার এটা ডিস্টার্ব করতেছে কেন জানি। আমি জাস্ট এখান থেকে দেখায় দেখায় বলি, তাহলে জিনিসগুলো বুঝবেন। আচ্ছা, ম্যাগনেটিক ভেহিকেল ট্র্যাক তো বুঝতে পারছেন। এবার দেখেন যে ইকুইপড উইথ রোড সাইড এমবেডেড গ্যান্ট্রি, ফাইবার অপটিক সেন্সর, ডিটেক্টর, বিকন, ভিএমএস, সিসিটিভি এটসেট্রা। এটার মানে হচ্ছে রাস্তার পাশে আপনার বিভিন্ন ধরনের সেন্সর লাগানো থাকে। যে সেন্সর গুলার কাজ হচ্ছে কি, সেন্সর গুলা এই সেন্সরের উপর দিয়ে যখন কোনো ভেহিকেল পাস করে বা যখন কোনো গাড়ি যায়, অটোমেটিক হচ্ছে ভেহিকেলটাকে কাউন্ট করে। তার মানে হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি বা রাস্তায় কতগুলা গাড়ি চলতেছে এই জিনিসটা বোঝার জন্য ম্যানুয়ালি রাস্তায় দাঁড়ায় আমাদের গণার দরকার নাই যে একটা গাড়ি আমার সামনে দিয়ে গেল নাকি দুইটা গাড়ি আমার সামনে দিয়ে গেল। এই ফাইবার অপটিক বা সেন্সর গুলা লাগানো থাকার কারণে একটা রাস্তার উপর দিয়ে যখন সেন্সরের উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেন্সরটা অটোমেটিক কিন্তু সেন্স করতেছে যে আমার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এবং ওয়েট সেন্সর যদি লাগানো থাকে, তার মানে ওই সেন্সরের উপর দিয়ে একটা ট্রাক যাচ্ছে নাকি একটা কার যাচ্ছে নাকি একটা সাইকেল যাচ্ছে, এটা সে ওই ভেহিকেলটার ওয়েট সেন্সর মেজার করে বুঝতে পারে যে কোন টাইপের ভেহিকেল তার উপর দিয়ে যাচ্ছে, ওজনের উপর বেস করে সে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, বিএমএস কি জিনিস? বিএমএস হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন। এটাতে আজকে লেখালেখি করতে পারতেছি না কেন? আচ্ছা, বুঝতে পারছি, একটু দাঁড়ান, আমি এটা বন্ধ করে পিডিএফটা অন করি, তাহলে লিখতে পারবো। একটু ধৈর্য রাখেন। জি স্যার, সমস্যা নেই। আজকে একটু ঝামেলা হইতেছে আর কি ক্লাস নিতে আমার। স্যার আপনি যে এখানে আলোচনা করেন এগুলো স্যার ডিভাইস আছে। বুঝি নাই, কি বলছেন? আপনি যে ওই যে সেন্সর এগুলা কি ডিভাইস, এগুলা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই টাইপের? একটু একটু জোরে জিজ্ঞেস করেন ইসমাইল, আপনার কথা শুনতেছি না। ডিভাইস গুলা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? জি স্যার, ওই জাপানে যে ব্যবহার করে এগুলোর কথা বলছেন? জাপানে যে ব্যবহার করে মানে ম্যাগনেটিক ট্রেন, এটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংজ্ঞাটা আসলে এরকম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপন করা, কিন্তু ম্যাগনেটিক ট্রেনের তো কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নাই। আপনি এটাকে স্মার্ট রোড বলতে পারেন, যে রোডের মধ্যে কোনো একটা মেকানিজম ইউজ করে আমি মানে বা ট্র্যাকের মধ্যে একটা মেকানিজম ইউজ করে আমি যেটা করতেছি, আমি হচ্ছে ট্রেনের স্পিডকে বাড়ায় ফেলতেছি। নর্মালি চিন্তা করেন, একটা ট্রেন যখন রেল লাইনের উপর দিয়ে চলে, তখন রেল লাইনের সাথে আমার ট্রেনের যে চাকার একটা ফ্রিকশন হয় না? জি স্যার। এই ফ্রিকশনটার কারণে এখন কি আমার স্ক্রিন দেখতেছেন আবার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এখন মানে লেখালেখি করতে পারবো, এখন আর সমস্যা হবে না ক্লাস নিতে আশা করি। তো দেখেন যে এই যে আমার একটা রেল লাইন মনে করেন, তার উপর দিয়ে একটা ট্রেন চলতেছে। তো এই ট্রেনের সাথে আমার রেল লাইনের যে মানে ফ্রিকশনটা হচ্ছে, ফ্রিকশনের কারণে কিন্তু ট্রেনের স্পিড কমে যায়। তো ম্যাগনেটিক ট্রেনে যেটা হয়, এই ট্র্যাকের মধ্যে চুম্বক লাগানো থাকে, মনে করেন নর্থ পোল সাউথ পোল। আবার এইটা মনে করেন ট্রেন, এই ট্রেনের সামনেও ম্যাগনেটিক ফিল্ড থাকে। এটা মনে করেন নর্থ পোল, এটা মনে করেন সাউথ পোল। এই সাউথ পোল নর্থ পোল দুইটা বিপরীত মেরু একজন আরেকজনকে কি করে, আকর্ষণ করে। তো এরকম ট্র্যাকের মধ্যে কিছু মানে ডিস্টেন্স পর পরই একটা করে এরকম ম্যাগনেট লাগানো থাকে। ওই ম্যাগনেটের অ্যাট্রাকশনের কারণে ট্রেনটা হচ্ছে সামনের দিকে আগায় যেতে থাকে। এবং ভেহিকেলের স্পিড বা ট্রেনের স্পিড যখন একটা মোটামুটি লিমিট ক্রস করে, তখন হচ্ছে এটা কি সাসপেন্ডেড অবস্থায় চলে যায়, মানে ট্র্যাক থেকে ট্রেনটা একটু উপরে উঠে যায়। তো যেহেতু ট্র্যাকের সাথে আমার ট্রেনের এখানে কোনো স্পর্শ বা কন্টাক্ট নাই, তার যার কারণে এখানে ফ্রিকশন অ্যাভয়েড করা পসিবল হচ্ছে। তো এখানে সরি আমি মানে অনেক স্পিডে ট্রেন চলতে পারে আর কি। তো এটা একটা স্মার্ট ট্র্যাক। এটা আসলে মানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে একদম বলতে পারেন যে শুরুর দিককার কাহিনী। বাট এখন জিনিসগুলো আরো আপডেটেড হয়ে গেছে, বা এখন আসলে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বলতে হচ্ছে গাড়ির মধ্যে কোনো ড্রাইভার থাকবে না, গাড়ি হচ্ছে নিজে নিজে চলতে পারবে। ঠিক আছে? মানে মনে করেন যে
ছোটবেলায় একটা সিরিয়াল দেখাইতো টিম নাইট রাইডার, কেউ দেখছেন? না স্যার। বিটিভিতে আমি যখন ছোট ছিলাম তখন একটা সিরিয়াল দেখাইতো টিম নাইট রাইডার। এখানে হচ্ছে এরকম 4-5টা গাড়ি ছিল, যে গাড়িগুলোর কোনো ড্রাইভার ছিল না, মানে রোবোটিক কার টাইপের আর কি, গাড়িগুলো নিজে নিজে চলতে পারে। তো এই ধরনের গাড়ি নিয়ে বাইরের দেশগুলোতে এখন রিসার্চ হচ্ছে যে অটোমেট, এগুলোকে কি বলে, সেলফ ড্রাইভেন কার বলে। মানে আপনি মনে করেন কোন জায়গায় যাবেন, ওই জিপিএস লোকেশন গাড়িতে ইনপুট দিয়ে দিবেন, কোনো ড্রাইভার লাগবে না, গাড়ি নিজে ড্রাইভ অটো করে আপনাকে পাইলট থাকে। আপনাকে আপনার জায়গায় পৌঁছায় দিবে। ঠিক আছে, স্যার অটো পাইলট স্যার। অটো পাইলট তো মানে চিন্তা করেন, প্লেনের ক্ষেত্রে কিন্তু ঝামেলা কম। ঠিক আছে, প্লেনের ক্ষেত্রে ঝামেলা কেন কম? কারণ হচ্ছে প্লেন আকাশে একলা চলতেছে, প্লেনের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার তেমন কোনো চান্স নেই। ঠিক আছে, অটো পাইলট দিয়ে দিল, একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে প্লেন চলতেছে, কোনো সমস্যা করতেছে না। কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক ডেঞ্জারাস, কারণ রাস্তাঘাটে কোন দিক দিয়ে আপনার সামনে কোন গাড়ি আসবে আপনি কি জানেন? না স্যার। মানে অটো পাইলটে একটা প্লেন চালানো যতটা ইজি, মানে অটো ড্রাইভারে বা সেলফ ড্রাইভেন কারের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক ততটাই কঠিন, কারণ রাস্তায় আপনার সামনে কখন কোন গাড়ি আসবে এটার কোনো আগা মাথা নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটাকে মানে আর একটু বেশি সফিস্টিকেটেড বা জিনিসগুলো প্রোগ্রামিং করা আরো বেশি কষ্টকর। তো এই সেলফ ড্রাইভেন কার নিয়ে এখন কাজ চলতেছে। তো বলতে পারেন যে এগুলো হচ্ছে এখন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের মানে মেইন ফোকাস, সেলফ ড্রাইভেন কার বা কানেক্টেড ভেহিকেল। কানেক্টেড ভেহিকেল মানে হচ্ছে এই যে ঢাকা শহরে বাসগুলা চলে, লোকাল বাসগুলা, একটা বাসের সাথে মনে করেন বসুমতী, সে হচ্ছে মিরপুর দিয়ে গাজীপুর যায়। তো আপনি একটা বাসের জন্য মানে ওয়েট করতেছেন, আপনি কি জানেন আপনি একটা বাস মিস করলেন, মনে করেন এর পরের বাসটা কই আছে, কখন আসবে, আপনি কি জানেন? না জানেন? স্যার। জানেন না। বাট কানেক্টেড ভেহিকেলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে প্রত্যেকটা বাসের মধ্যে কানেকশন থাকবে, প্রত্যেকটা বাসের সিট সংখ্যা কত, বাসটা এখন কোন জায়গায় আছে। আপনি যদি প্রথম বাসটা মিস করেন, সেকেন্ড বাসটাতে কোনো সিট খালি আছে নাকি নাই, আপনি ওই যে উবার বা পাঠাও অ্যাপ ইউজ করে আমরা যেভাবে ট্রেস করতে পারি যে আমার উবারের বাইকটা কোথায় আছে বা পাঠাওয়ার বাইকটা কোথায় আছে, একইভাবে হচ্ছে আপনি যদি এই বাংলাদেশে যত লোকাল বাস আছে সবগুলাকে হচ্ছে এই আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের আন্ডারে নিয়ে আসা যেত, তাহলে আপনি মানে কোন একটা পার্টিকুলার জায়গায় দাঁড়ায় বুঝতে পারতেন যে আপনার ডিজায়ার্ড বাসটা আপনার থেকে কতটুকু দূরে আছে, এবং তাতে কোনো সিট ফাঁকা আছে নাকি নাই, আপনি উঠতে পারবেন নাকি পারবেন না, সবকিছু আপনি মানে বুঝতে পারতেন। তো এই ধরনের কানেক্টেড ভেহিকেল বা সেলফ ড্রাইভিং কার এগুলো হচ্ছে এখন আইটিএস এর মেইন মানে ফোকাস আর কি, এগুলো নিয়ে এখন কাজ হয়। বাট স্মার্ট মানে স্মার্ট রোড বা ম্যাগনেটিক ভেহিকেল ট্র্যাক এগুলো অনেক মানে আগেরকার জিনিসপত্র, এগুলো আমাদের দেশে এখনো আসে নাই ম্যাগনেটিক ভেহিকেল ট্র্যাক। বাট জাপান চায়নাতে এরকম হাই স্পিড ট্রেন বা এরকম ম্যাগনেটিক ট্রেন এগুলা অলরেডি অনেক আগেই চলে আসছে। আচ্ছা, তাহলে ইকুইপ উইথ রোড সাইড এমবেডেড গ্যান্ট্রি, এটাও বুঝলেন যে রাস্তার মধ্যে বিভিন্ন সেন্সর টেন্সর লাগানো থাকবে, ওই সেন্সরের উপর দিয়ে যদি কোনো পার্টিকুলার ভেহিকেল যায়, সেন্সরই অটোমেটিক বুঝতে পারবে যে কয়টা ভেহিকেল গেছে এবং কি ভেহিকেল গেছে। আচ্ছা, এবার দেখেন যে আমি রোডকে স্মার্ট বানাইলাম, এবার হচ্ছে স্মার্ট ভেহিকেল মানে গাড়ি ঘোড়াকে কেমনে স্মার্ট বানাইতে পারি। বিল্ট ইন টেলিমেট্রিক্স মানে গাড়ির মধ্যে হচ্ছে ইনবিল্ট টেলিকমিউনিকেশন ব্যবস্থা আছে। নর্মালি আগেরকার দিনে চিন্তা করেন যে বাসায় ল্যান্ডফোন যখন ছিল আমাদের বাসায়, মনে আছে যে এরকম ইলেকট্রিক পোল থাকতো, একটা পোল থেকে আরেকটা পোলে হচ্ছে তার যাইতো, এই তার থেকে হচ্ছে টেলিফোনের লাইন টানা টানা হইতো। ছোটবেলায় কারো বাসায় ল্যান্ডফোন ছিল? জি স্যার। এখন ল্যান্ডফোন মানে টিএনটি চলে না। লাইন ছিল স্যার। টিএনটি লাইন যাদের বাসায় ছিল তারা দেখবেন যেরকম মানে তার লাইন টানা হইতো। বাট এখন কিন্তু সেটা আর দরকার নেই, আমরা মোবাইল ইউজ করি, মোবাইলে কোনো তার নাই, মানে ওয়্যারলেস সিস্টেম। তো গাড়িতেও ঠিক একইভাবে দেখবেন যে অনেক গাড়ির মধ্যে এরকম অ্যান্টেনা থাকে, ওই অ্যান্টেনার সাহায্যে সে হচ্ছে কমিউনিকেট করতে পারে, মানে যদি এরকম কোনো কোথাও কল দেওয়া লাগে বা সে কোথায় আছে তার পজিশন লোকেট করতে হয়, এই অ্যান্টেনার সাহায্যে করতে পারে। বা গাড়িতে কি থাকে, জিপিএস থাকে, জিপিএস থাকার কারণে কি হচ্ছে, আপনি উবার বা পাঠাও অ্যাপ অন করলে দেখতে পারতেছেন যে আপনার আশেপাশে কতগুলা মানে পাঠাওয়ের গাড়ি আছে বা উবারের মানে ড্রাইভার আছে, তাদের লোকেশন। এবং যখন আপনি কোন একটা পার্টিকুলার উবার ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতেছেন যে তুমি আসো, মানে আমি তোমাকে হায়ার করলাম, ওই গাড়িটা যখন আসতেছে সে কোন জায়গায় আছে বা সে আপনার থেকে কতটুকু দূরে আছে, সে যে আপনার মানে আপনি যেই পয়েন্টে আছেন ওই পয়েন্টে আসতেছে, আপনি কিন্তু গুগল ম্যাপ অন করলে বা উবার অ্যাপ অন করলে কিন্তু আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এটা একটা স্মার্ট ভেহিকেলের মানে ক্রাইটেরিয়া যে বিল্ট ইন টেলিমেটিক্স। তারপর দেখেন যে বিল্ট ইন সেফটি ফিচার, মানে গাড়ির মধ্যে হচ্ছে ইনবিল্ট সেফটি ফিচার এখন প্রোভাইড করা হয়, যেমন যেমন কি সিট বেল্ট, এটা তো অনেক আগের পুরান জিনিস। তারপর হচ্ছে গাড়িতে মানে সামনের সিটে ড্রাইভারের পাশের সিটে এয়ার ব্যাগ থাকে না, যে গাড়ি যদি কোনো কিছুর সাথে হিট করে বা একটা অ্যাক্সিডেন্ট হয় অটোমেটিক একটা এয়ার ব্যাগ ওপেন হয়ে যায়, যেন সামনের সিটে যে ভিতর থেকে বাইরে স্যার। হ্যাঁ, সামনের সিটে যে বসতেছে সে মানে সে যেন সামনের দিকে ছিটকাই গেলে ব্যথা না পায়, সে হচ্ছে ওই এয়ার ব্যাগের সাথে বাড়ি খায়
এয়ারব্যাগটা তার মাথা বা তার বডিকে প্রোটেক্ট করে কোনো সিভিয়ার অ্যাক্সিডেন্ট থেকে। তো গাড়ির মধ্যে ইনবিল্ট সেফটি ফিচার এখন প্রোভাইড করা হচ্ছে। অটো ইমার্জেন্সি ফোন, অটো ইমার্জেন্সি ফোন হচ্ছে বাইরের দেশে যখন মানুষ কোনো বিপদে পড়ে তারা 991-এ কল দেয় না, বা 911 যেটাই হোক, আমেরিকাতে হচ্ছে এরকম দেখবেন মুভি টুভি দেখলে যে কোনো চোর ডাকাত ধরলে বা কোনো বিপদ টিপদ হলে 911-এ কল দেয় বাইরের দেশে। তো এটা হচ্ছে সাপোজ বাংলাদেশে স্যার নয় নয়। কোনো একটা ভেহিকেল অ্যাক্সিডেন্ট হইলো, মানে সিভিয়ার অ্যাক্সিডেন্ট হইলো, ড্রাইভার বা প্যাসেঞ্জারদের মানে সবার অবস্থা খুব খারাপ, কেউই হচ্ছে গিয়ে মানে ফোন দিয়ে বা আশেপাশে কাউকে ডেকে হেল্প চাওয়ার মতো অবস্থায় নাই। এরকম কোনো সিভিয়ার অ্যাক্সিডেন্ট হইলে ওই গাড়ির থেকে অটোমেটিক একটা কল নিয়ারেস্ট যে হসপিটাল বা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন, ওইখানে অটোমেটিক একটা কল চলে যাবে, এবং ওই কল থেকে যারা মানে থানার লোকজন বা হসপিটালের লোকজন বুঝতে পারবে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওইখানে আমাদের মানে যাইতে হবে হেল্প করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে অটো ইমার্জেন্সি ফোন। কোনো বিপদ হইলে কাউকে ফোন দেওয়া লাগবে না, গাড়ি থেকে অটোমেটিক একটা কল চলে যাবে নিয়ারেস্ট হসপিটাল বা পুলিশ স্টেশনে। তারপরে ইনবিল্ট থেফট প্রুফ ফিচার, মানে হচ্ছে গাড়ির মধ্যে দেখবেন যে আপনি যদি গাড়ি লক করে চলে যান, আপনার গাড়ি যদি আমি গিয়ে টাচ করি তাহলে একটা সাউন্ড হয় না জোরে জোরে, তাহলে হচ্ছে গাড়ির যে মালিক আশেপাশে থাকলে বুঝতে পারে যে তার গাড়িতে কেউ ট্রেস পাসিং করার চেষ্টা করতেছে বা চুরি করে ঢোকার চেষ্টা করতেছে বা গাড়ির দরজা খোলার চেষ্টা করতেছে বা গাড়ির যে সাইড মিরর আছে এগুলো চুরি করার চেষ্টা করতেছে। তো গাড়ির মধ্যে হচ্ছে ইনবিল্ট সেফটি ফিচার প্রোভাইড করা হয়। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন যে বাংলাদেশে একটা কোম্পানি হচ্ছে এই ইনবিল্ট গাড়ির জন্য সেফটি ফিচার মানে বা সেফটি ডিভাইস বানাইছে, মানে বাংলাদেশি একটা কোম্পানি, কেউ কি বলতে পারবেন যে ওই ডিভাইসের নাম কি এবং কে বানাইছে? বুঝি নাই স্যার, আবার একটু বলবেন? ইনবিল্ট থেফট প্রুফ ফিচার এটা কি? এটা হচ্ছে গাড়ি যেন চুরি না হয়, গাড়ির মধ্যে একটা ডিভাইস লাগানো থাকে। আপনার গাড়ি যদি স্যার মনে একটা করেন সফটওয়্যার বানাইছে। আপনার গাড়ি আপনি মনে করেন বায়োস্টার পার্কিং এ পার্ক করে ক্লাস করতেছেন, আপনার গাড়ি কেউ টাচ করলো বা আপনার গাড়ি কেউ চুরি করার চেষ্টা করতেছে বা চুরি করে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, গাড়ি দেখবেন যে অনেক জোরে জোরে সাউন্ড করে, প্লাস আপনার মোবাইলে হয়তো একটা মেসেজ চলে আসলো যে সামওয়ান ইজ ট্রাইং টু স্টিল ইউর ভেহিকেল। তো এই ধরনের ডিভাইস গুলাকে বলা হচ্ছে ইনবিল্ট থেফট প্রুফ ডিভাইস, যেন আপনার ভেহিকেল চুরি না হয়। যাদের বাইক আছে তারা দেখবেন বাইকের মধ্যে এরকম মানে জি স্যার, মোটরলক স্যার। ইউজ করে। হ্যাঁ, তো বাংলাদেশে একটা কোম্পানি এরকম একটা ডিভাইস বানাইছে, ডিভাইসটার নাম হচ্ছে প্রহরী। রকমারি.com এর নাম শুনছেন? জি স্যার। ওই রকমারি.com এর যে মালিক, মানে ওই যে স্যার সোহাগ ভাই, অন্যরকম সফটওয়্যার লিমিটেড। হ্যাঁ ওই যে মানে উদ্ভাসে উনি আগে মনে হয় উদ্ভাসে পড়াইতো, এখন মনে হয় পড়ায় না। তো ওই ভাই হচ্ছে ওনার মনে একটা কোম্পানি আছে এরকম, উনি তো জি বুয়েট স্যার, থেকে পাস করছে, ট্রিপল ইঞ্জিনিয়ার। অন্যরকম সফটওয়্যার হ্যাঁ হ্যাঁ, লিমিটেড। তো ওনার কোম্পানি হচ্ছে এই প্রহরী নামে একটা এরকম ইনবিল্ট প্রুফ ফিচার সফটওয়্যার বানাইছে আর কি। এটা হচ্ছে মানে বাংলাদেশে ফার্স্ট বানানো একটা ডিভাইস বলতে পারেন। তারপরে স্মার্ট ভেহিকেলের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে রিনিউয়েবল ফুয়েল। আমরা যে নর্মালি পেট্রোল ডিজেল এগুলা ব্যবহার করি, এগুলো তো বাতাসে মানে এগুলো তো পুড়তেছে, যখন আমার গাড়িটা চলে পেট্রোল গুলা কি হয় বা ডিজেল গুলা কি হচ্ছে, এই ফুয়েল গুলো হচ্ছে পুড়ে, এবং এগুলা পোড়ার কারণে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় বা গ্রিন হাউস গ্যাস গুলা ইমিশন হয় এবং পরিবেশের ক্ষতি হয়। তো রিনিউয়েবল ফুয়েল হচ্ছে যেই ফুয়েলের সোর্স গুলা অটোমেটিক রিনিউ হবে। এই যে মানে পেট্রোল ডিজেল এগুলা তো কি সৌদি আরব বা যেই দেশগুলোতে হচ্ছে তেলের খনি আছে, মাটির নিচ থেকে হচ্ছে ফুয়েল গুলা এক্সট্রাক্ট করা হয়, তারপর রিফাইন করে হচ্ছে আমরা এগুলা ইউজ করি। এবং একবার ইউজ করার পর কি এগুলো আবার বারবার ইউজ করা যায়? বা এই ফুয়েলের যে সোর্স মাটির নিচে যে তেলের খনি, এটা তো একসময় শেষ হয়ে যাবে, এটা তো রিফিল হইতেছে না। ঠিক আছে, এটা তো মানে আবার ফিল আপ হচ্ছে না। বাট রিনিউয়েবল ফুয়েল গুলো হচ্ছে যেই ফুয়েলের সোর্স গুলা কোনোদিন শেষ হবে না, বারবার রিফিল হবে অটোমেটিক। কিভাবে? ভেজিটেবল অয়েল বা ভোজ্য তেল আমরা যে রান্না বান্নার কাজে ব্যবহার করি, এই ধরনের ভেজিটেবল অয়েল বা হাইড্রোজেন এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে রিফাইন করে এজ এ ফুয়েল হিসেবে ভেহিকেলে এখন ইউজ করা হয়, এবং এই সোর্স গুলা কখনো শেষ হবে না। আপনি এই গাছপালা বা ভেজিটেবল থেকে যে অয়েলটা পান, ভেজিটেবলের সোর্স কি কোনোদিন শেষ হবে? শেষ হবে না। এবং এই ধরনের অয়েল গুলা কিন্তু আপনার পরিবেশের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, এই ধরনের ফুয়েল গুলাকে বলা হচ্ছে রিনিউয়েবল ফুয়েল, যেগুলো হচ্ছে সোর্সটা হচ্ছে একটা মানে ফিক্স সোর্স যেটা শেষ হবে না এবং যেটা পরিবেশের ক্ষতি কম করে, যেগুলো হচ্ছে বার্ন করলে বা যেগুলো পুরাইলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস ইমিশন হয় না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি কি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে কি কি চেঞ্জ আসছে। মানে ড্রাইভারলেস, দেখবেন যে এখনকার দিনে বাইরের দেশগুলোতে যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো আছে, মেট্রো রেল বা কি বলবো ট্রাম, বাইরের দেশে ট্রাম চলে, এই ভেহিকেল গুলোতে কোনো ড্রাইভার নেই, মানে ড্রাইভার ছাড়া এগুলো চলতেছে।
তারপর হচ্ছে ডিমান্ড রেসপন্সিভ, মানে হচ্ছে আপনার যখন দরকার, যখন যাত্রী বেশি তখন হচ্ছে বেশি ভেহিকেল থাকবে, যখন যাত্রী কম তখন কম ভেহিকেল থাকবে। সাপোজ মনে করেন আজকে বায়ুসের সামনে আপনারা 100 জন দাঁড়ায় আছেন, বাসায় যাবেন কান্দির পাড়ে, বাস আসলো একটা, একটা বাসে কি আপনারা 100 জন উঠতে পারবেন? উঠতে পারবেন না। আবার আরেকদিন মনে করেন আপনারা 10 জন দাঁড়ায় আছেন বায়ুসের সামনে, বাস চলে আসছে 5টা, তাহলে কি জিনিসটা ব্যালেন্স, মানে ব্যালেন্স হইলো? আমার যখন ডিমান্ড বেশি তখন তখন কি হইলো, সাপ্লাই একটা বাসের, সাপ্লাই কম। আবার আমার যখন ডিমান্ড কম তখন চলে আসছে 5টা বাস, সাপ্লাই বেশি হয়ে গেছে। এটা তো তাহলে ডিমান্ড রেসপন্সিভ হইলো না। আমার দরকার কি ছিল? আমার ডিমান্ড যেমন সাপ্লাইও তেমন হওয়া উচিত ছিল। তো এই আইটিএস আসার কারণে আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা ডিমান্ড রেসপন্সিভ করা পসিবল। মানে সে বুঝতে পারবে যে আমার প্যাসেঞ্জার এতজন আছে, প্যাসেঞ্জারের উপর বেস করে হচ্ছে সে আমাকে একটা নোটিফিকেশন পাঠাবে, একটা ডাটা পাঠাবে, ওই ডাটার উপর বেস করে যারা বাস প্রোভাইডার আছে তারা বুঝতে পারবে যে আজকে প্যাসেঞ্জারদের প্রেশার বেশি, সংখ্যা বেশি, আমাকে মানে বেশি বাস এই রুটে দিতে হবে। আবার যেদিন প্যাসেঞ্জার কম থাকবে অটোমেটিক প্যাসেঞ্জারদের মাথা কাউন্ট করে, মানে কোনো মানুষকে গুনতে হবে না যে 10 জন আছে, মানে কোনো মানুষ ম্যানুয়ালি গুনবে না। যদি সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরার ফুটেজ অটোমেটিক অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস হয়ে মানে মানুষের মাথা কাউন্ট করবে, কাউন্ট করে হচ্ছে ডাটাবেজে পাঠিয়ে দিবে যে আজকে মানুষের সংখ্যা কম, আমার একটা বাস হইলেই চলবে। ঠিক আছে? তো এই ধরনের চেঞ্জ গুলো আসতেছে। তারপর দেখেন যে নন স্টপ, মানে আমরা যখন ট্রেনে যাই দেখবেন যে ঢাকা থেকে চিটাং যাওয়ার সময় কিছু ট্রেন আছে যে বিভিন্ন জায়গায় দাঁড়ায় 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 তারপর যায়, আবার কিছু ট্রেন হচ্ছে একদম কোথাও মানে কোথাও দাঁড়ায় না, ঢাকা থেকে যাত্রা শুরু করলে একদম চিটাং গিয়ে ডাইরেক্ট পৌঁছে গেল। তো এই ধরনের নন স্টপ মানে পাবলিক ট্রান্সপোর্ট গুলো হচ্ছে, মানে এগুলা সব আগেরকার দিনের মানে এগুলা হচ্ছে আইটিএস এর একদম মানে প্রথম দিককার চেঞ্জ। মানে বললাম তো যে এখন আসলে এগুলা নর্মাল হয়ে গেছে, এগুলাকে এখন আসলে আপনি আইটিএস এর আন্ডারে ফেলতে পারবেন না। এগুলা মানে নর্মাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, এগুলোর মধ্যে অনেক কিছু আমাদের দেশেও আছে, আবার অনেক কিছু আমাদের দেশে নাই। বাইরের দেশগুলোতে ওরা চেষ্টা করতে পারছে, বাট আমরা এখনো করতে পারিনি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট, মানে এখনকার দিনে পাবলিক ট্রান্সপোর্ট গুলা হচ্ছে অনেক দ্রুত চলে, যেগুলো আমাদের দেশে চলে না, বাইরের দেশে চলে আর কি। আমাদের দেশে তো পাবলিক ট্রান্সপোর্ট মানে হইতেছে গিয়া বাস জায়গায় জায়গায় দাঁড়াবে, লোক তুলবে, ইচ্ছা মতো লোক তুলবে, সিট না থাকলেও লোক তুলবে, তাই না? আচ্ছা, স্মার্ট পেমেন্ট, এটাও আমাদের দেশে এখনো চালু করতে পারিনি আমরা। স্মার্ট পেমেন্ট হচ্ছে বাসের মধ্যে নর্মালি লোকাল বাসগুলোতে ভাড়া ভাড়া মানে ভাড়া তো লেখে, কন্ডাক্টর ভাড়া তুলে না, 10 টাকার ভাড়া 20 টাকা বলে, 20 টাকার ভাড়া 30 টাকা বলে। বাট স্মার্ট পেমেন্টের কাহিনী হচ্ছে আপনি মাসের শুরুতে একটা ট্রাভেল কার্ড কিনবেন, ওই ট্রাভেল কার্ডটাতে হচ্ছে আপনি মনে করেন যে আপনার একটা নির্দিষ্ট লিমিট ভরা থাকবে, আপনি বাসে উঠলেন বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠলে কার্ডটা পাঞ্চ করবেন, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেভাবে আমরা পাঞ্চ করি, মানে দোকানপাট থেকে কোনো কিছু কেনার সময় আপনি ওই কোন একটা পার্টিকুলার ভেহিকল ওঠার সময় পাঞ্চ করবেন, এবং পাঞ্চ করার সময় আপনি হয়তো আপনার মানে স্টার্টিং পয়েন্ট কোথা থেকে যাত্রা শুরু করতেছেন এবং এন্ডিং পয়েন্ট কোথায় যাত্রা শেষ করতেছেন, এই দুইটা অপশন আপনি বলে দিবেন। তো এখান থেকে হচ্ছে আপনার কার্ড থেকে অটোমেটিক একটা টাকা হচ্ছে কেটে রাখবে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন যে ইন্টারেক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, এটাও সেম। যে আপনি সাপোজ দাঁড়ায় আছেন রাস্তার মধ্যে, একটা বাসের জন্য আপনি ওয়েট করতেছেন, এর আপনি যে বাসটার জন্য ওয়েট করতেছেন ওই বাসটা আপনার থেকে কতটুকু দূরে আছে, কখন আপনার সামনে এসে পৌঁছাবে, এবং ওই বাসে আসলে সিট খালি আছে নাকি নাই, এই জিনিসগুলো হচ্ছে আপনি যদি কোনো একটা এরকম সফটওয়্যার বা অ্যাপ বানানো যাইতো, ওই অ্যাপটা ইউজ করলেই আপনি বুঝতে পারতেন যে আমার ডিজায়ার্ড পাবলিক বাস বা লোকাল বাসটা এখন কোন জায়গায় আছে, এবং আমাকে কত কত সময় ওয়েট করতে হবে, এবং একটা পার্টিকুলার টাইম ওয়েট করার পরে আমার সামনে যখন বাসটা আসবে এই বাসে কি আমি সিট পাবো নাকি পাবো না। ঠিক আছে? যদি একটা এরকম ইন্টারেক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করা যাইতো আমাদের দেশে, তাইলে বলতে পারতাম যে আমাদের দেশেও ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। আমাদের দেশে আমরা নর্মাল ট্রান্সপোর্টেশন সিস্টেম এখনো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতেছি না। সো আমাদের দেশে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম অ্যাপ্লাই করা অনেক মানে কি বলবো দূরের বিষয়। বাট বাইরের দেশে ওরা করতে পারতেছে। আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যখন ভেহিকেল বা এরকম গাড়ি ঘোড়া থেকে ড্রাইভার সরাই দিচ্ছেন, অ্যাক্সিডেন্টের রিস্ক বাড়তেছে না? জি স্যার। ঠিক আছে, মানে জিনিসটা ইন্টেলিজেন্ট হচ্ছে, কিন্তু সে তো তারপর একটা রোবট, মানে তার তো কোনো মানে নর্মাল বুদ্ধিমত্তা আপনি তাকে দিচ্ছেন, কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা সিচুয়েশন ক্রিয়েট হইলে একটা মানুষ যেভাবে বিহেভ করবে রোবট তো ওইভাবে বিহেভ করবে না। রোবটের মধ্যে আগে থেকে সবকিছু প্রোগ্রামিং করা আছে, রোবট হচ্ছে ওই প্রোগ্রামের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারবে না। তো এটা একদিক থেকে যেমন স্মার্ট হচ্ছে, আরেকদিকে কি মানে রিস্কও বাড়তেছে। তো রিস্ক যতটা কমানো সম্ভব ওইগুলা নিয়ে এখন রিসার্চ হচ্ছে বাইরের দেশগুলোতে, যে মানে আইটিএস এর রিস্ক মানে যতটুকু সম্ভব কমায় এটাকে ফিজিবল করা যায় আর কি। আচ্ছা, তারপর দেখেন যে ট্রাফিক কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট,
তো ট্রাফিক কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট এই সেক্টরটাতেও এই আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই, যেমন হচ্ছে ডাইনামিক ড্রাইভার এন্ড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। মানে ড্রাইভাররা হচ্ছে আগের থেকে বুঝতে পারবে যে কোন জায়গায় প্যাসেঞ্জার আছে। যেমন বাংলাদেশে কি হয় যে লোকাল বাসগুলা মনে করেন নিউ মার্কেট থেকে হচ্ছে গিয়ে সাপোজ মিরপুর যাবে, নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করলো, কলাবাগানে আইসা মানে কলাবাগান যে ফুট ওভার ব্রিজটা আছে তার নিচে মনে করেন কোনো যাত্রী নেই, তারপরে কি করতেছে বাস দাঁড়ায় থাকতেছে, দাঁড়ায় থাইকা 5 মিনিট 10 মিনিট ওয়েট করতেছে যাত্রীর জন্য। ঠিক আছে, মানে জিনিসটা কি শুধু শুধু মনে করেন কোনো যাত্রী পাইলো না, টাইমটা লস করলো। বাট নিউ মার্কেট থেকে যখন ড্রাইভার যাত্রা শুরু করলো, সে যদি জানতো যে আমি কলাবাগানে কোনো যাত্রী পাবো না, কিন্তু আমি শ্যামলীতে আসলে 20 জন যাত্রী পাবো, এখানে 20 জন যাত্রী ওয়েট করতেছে, তাইলে কিন্তু সে আর কলাবাগান দাঁড়াইতো না, এক টান দিয়ে শ্যামলী আসতো, শ্যামলী থেকে 20 জন যাত্রী তুলতো, তারপর সে এখান থেকে মিরপুর চলে আসতো। মানে ড্রাইভার যদি সামহাও আগে থেকে বুঝতে পারতো যে কোন পয়েন্টে কতজন যাত্রী আছে, তাইলে তার জন্য মানে টাইম গুলা নষ্ট সে কম করতো আর কি। ঠিক আছে, মানে ট্রাভেল টাইম আমরা কমাই নিয়ে আসতে পারতাম। এবং এই জিনিসটা কিন্তু ডাইনামিক, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে টাইম টু টাইম এটা চেঞ্জ হইতে হবে। কারণ এখনো আমার শ্যামলীতে 20 জন যাত্রী দাঁড়ানো আছে, কিছুক্ষণ পর তো 20 জন না থেকে 50 জন থাকতে পারে, তার কিছুক্ষণ পরে 50 জন না থেকে 15 জন থাকতে পারে। এই সংখ্যাটা তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, তার মানে সিস্টেমটা কি ডাইনামিক হইতে হবে, মানে পরিবর্তনশীল হইতে হবে। এবং সেম প্যাসেঞ্জারদের জন্য একই সিস্টেম, যে প্যাসেঞ্জাররা মনে করেন এখানে 20 জন প্যাসেঞ্জার দাঁড়ায় আছে, মানে প্যাসেঞ্জাররা বুঝতে পারতেছে যে নিউ মার্কেট থেকে একটা বাস আসতেছে, এখন কলাবাগান মোড়ে আছে এবং বাসটাতে হচ্ছে সিট ফাঁকা আছে 15টা। তার মানে এই 20 জনের মধ্যে 15 জন বুঝতো তারা মানে বাসে উঠতে পারবে, আর 5 জন বুঝতো কি তারা এখন যে বাসটা আসতেছে এটাতে উঠতে পারবে না, পরেরটাতে উঠতে হবে। ঠিক আছে, তারপর দেখেন যে ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এটা তো আমরা বুঝলামই যে দেখেন, আচ্ছা এটা আমরা বুঝি নাই। ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। আপনি যদি চিন্তা করেন একটা রাস্তার মানে চৌরাস্তার মোড়ের মধ্যে কি থাকে, ট্রাফিক সিগন্যাল থাকে না, মানে লাল বাতি জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, হলুদ বাতি জ্বলতেছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয়, এই যে সিগন্যাল গুলা, লাল বাতি কতক্ষণ জ্বলবে, সবুজ বাতি কতক্ষণ জ্বলবে, এই টাইম গুলা সারা দিনের জন্য ফিক্সড না। মনে করেন লাল বাতি জ্বলবে 1 মিনিট, সবুজ বাতি জ্বলবে 5 মিনিট, হলুদ বাতিকে বলে অ্যাম্বার, অ্যাম্বার জ্বলবে হচ্ছে গিয়া এই যে রাস্তার মধ্যে যে দেখবেন যে সবুজ হলুদ বা লাল বাতি জ্বলে, হলুদ বাতিটাকে কি বলে বলেন তো? এম্বার। এম্বার। এখন থেকে আর হলুদ বাতিকে ইয়েলো বলবেন না স্যার, বলবেন না, বলবেন কি রেড গ্রিন, আর হলুদটাকে কি বলবেন? এম্বার। অ্যাম্বার বলবেন। তো এই অ্যাম্বার কতক্ষণ জ্বলবে এটা কিন্তু আমাদের দেশে ফিক্স থাকে। বাট বাইরের দেশে কি হয়, বাইরের দেশে হচ্ছে কতটুকু ডিমান্ড বা গাড়ির সংখ্যা আসলে কত তার উপর বেস করে এটা চেঞ্জ হয়। সাপোজ এটা একটা ইন্টারসেকশন, এদিক থেকে মনে করেন খুব কম গাড়ি আসতেছে বা কম গাড়ি এদিকে আসে, ঠিক আছে, আমি এদিকে মনে করেন লাল বাতি জ্বালাইলাম, এগুলো আটকায় রাখছি, এদিকে মনে করেন অনেক বেশি গাড়ি, এদিকে আমি সবুজ বাতি জ্বালায় রাখছি। এখন এই পাশের গাড়িগুলোকে ক্লিয়ার করতে হইলে সবুজ বাতি 5 মিনিট জ্বালাইলে হবে না, 10 মিনিট জ্বালাইতে হবে। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, 5 মিনিট জ্বালায় বন্ধ করে দিচ্ছে, সবুজ বাতি লাল বাতি জ্বালাই দিচ্ছে, বা ট্রাফিক পুলিশ হাত দেখায় গাড়ি থামাই দিচ্ছে, এদিকের ভেহিকেল গুলা বা এদিকের গাড়িগুলা ক্লিয়ার হতে পারতেছে না। বাট যদি ব্যাপারটা এমন হইতো যেই পাশে যখন দরকার ওই দরকারের উপর বেস করে আমার লাল বাতি সবুজ বাতি অ্যাম্বার কোনটা কতক্ষণ জ্বলবে টাইম গুলা অটোমেটিক সেট হইতে পারতো, বা এই টাইম গুলো হচ্ছে ডিমান্ডের উপর বেস করে করে মানে মানে চেঞ্জ হইতো, তাইলে ট্রাফিক ব্যবস্থাটাকে আরো ইফিসিয়েন্ট বা আরো সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারতাম। ঠিক আছে, এটাই হচ্ছে ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। তারপর দেখেন যে অটো টোল, কনজেশন প্রাইসিং, ভার্চুয়াল টোল প্লাজা, স্মার্ট কার্ড ট্রান্সপন্ডার। এটা আমাদের দেশে মনে হয় আমরা দেখতে পাই যে দেখবেন যে এই যে ব্রিজ গুলোর উপর যে আমরা টোল দিই, এই টোল প্লাজা যেগুলো আছে এগুলোতে কি হয় যে একটা ব্যারিকেড চালায়, একটা গাড়িকে আটকায়, ড্রাইভার হচ্ছে এরকম টাকা পয়সা বাইর করে দেয়, একজন লোক হচ্ছে টাকা কালেক্ট করে। বাট যদি এখানে কোনো মানুষজন না থাকতো, যদি মনে করেন ভেহিকেলটা হচ্ছে একটা পার্টিকুলার টোল পয়েন্ট ক্রস করার সময় অটোমেটিক সেন্স করতে পারতো যে একটা বাস যাচ্ছে, তার জন্য আমাকে 500 টাকা টোল দেওয়া লাগবে, এবং ড্রাইভারের পকেটে যদি একটা স্মার্ট কার্ড থাকতো ওই কার্ড থেকে অটোমেটিক 500 টাকা যদি কাটা হয়ে যেত, তাহলে কিন্তু এখানে একজন মানে ম্যানুয়াল মানুষের দরকার ছিল না। ঠিক আছে, তো এরকম ভার্চুয়াল টোল প্লাজা বা স্মার্ট কার্ড এগুলো হচ্ছে আইটিএস এর পার্ট বা আইটিএস এর অ্যাপ্লিকেশন। তারপর দেখেন যে অটো সার্ভিলেন্স, সার্ভিলেন্স মানে কি, পর্যবেক্ষণ করা বা নজরদারি করা। মনে করেন যে একটা জায়গায় লেখা আছে নো পার্কিং, ঠিক আছে, এখন ওই জায়গায় যদি কেউ মানে অন্যায় ভাবে গাড়ি পার্ক করে, তাহলে বাইরের দেশগুলোতে কি হয়, জরিমানা করে না, আমাদের বাংলাদেশে এগুলো কিছুই করে না, বাংলাদেশে ইচ্ছা মতো আমরা গাড়ি টাড়ি পার্ক করি, যেখানে যেখানে ইচ্ছা গাড়ি দাঁড়া করে রাখি। বাট বাইরের দেশে যদি আপনি এরকম
নো পার্কিং লিখে কোনো জায়গায় গাড়ি দাঁড়া করা, আপনাকে কিন্তু কোনো পুলিশ আইসা বলবে না যে তুমি এখানে কেন গাড়ি দাঁড়া করাইছো। কারণ একটা পুলিশের পক্ষে তো সারাদিন দাঁড়া থাকা চেক করা সম্ভব না যে কোনো গাড়ি অন্যায়ভাবে পার্কিং করতেছে নাকি করতেছে না। বাট ওখানে কি আছে, সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরাতে কি হচ্ছে, আপনার গাড়ির যে নাম্বার প্লেট, ওই নাম্বার প্লেটটা অটোমেটিক প্রসেস করে সে থানাতে বা ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছে যে মনে করেন ঢাকা মেট্রো 11111, এই গাড়িটা হচ্ছে নো পার্কিং জোনে দাঁড়ায় ছিল আধা ঘন্টা, সো তাকে 2000 টাকা ফাইন করা হোক। এবং আপনি দেখবেন পরের দিন আপনার ঠিকানায় বা আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসছে যে আপনি পার্কিং করছিলেন নো পার্কিং জোনে, সো আপনাকে 2000 টাকা ফাইন করা হয়েছে। তো এরকম যদি অটোমেটিক ভাবে মানে মানুষজনকে ফাইন করা হয়, সরি, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশেরও দরকার নাই ট্রাফিক কন্ট্রোল করার জন্য বা এরকম কোনো নো পার্কিং জোনে মানুষজন গাড়ি পার্ক করতেছে কিনা এটা বোঝার জন্য। এবং মানুষজন নিয়ম মানতে তখন বাধ্য হবে আসলে, যদি ঠিক মতো ফাইন করা হয় আর হচ্ছে কোনো রকমের কোনো দুর্নীতি না হয় আর কি। আচ্ছা, তারপর দেখেন যে ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম। ফ্লিট মানে হচ্ছে কি বহর, ঠিক আছে। একসাথে অনেক গাড়ি যখন কোন একটা জায়গায় থাকে এটাকে বলা হচ্ছে ফ্লিট বা বহর। তো দেখবেন যে বাস স্ট্যান্ড গুলাতে এরকম বিভিন্ন ভাগ করা থাকে যে একটা বাস এই জায়গায় দাঁড়ানো আছে, এটা ফিল আপ হইলো, এই বাসটা ছেড়ে চলে গেল, আরেকটা বাস এখানে আছে, তারপর একটা ফিল আপ হইলো, চলে গেল। কারণ এই যে প্রত্যেকটা বাসের জন্য একটা করে আলাদা জায়গা আছে, কোন বাসটা কোন জায়গায় দাঁড়াবে, কোনটা কখন ছাড়বে, এই জিনিসগুলো আইটিএস এর আন্ডারে পড়তেছে। এবং যদি আগে থেকে বলা থাকতো যে অমুক বাস অমুক জায়গায় দাঁড়াবে, তমুক বাস 11টা 5-এ ছাড়বে, মানে এর সবগুলা জিনিসের মধ্যে যদি একটা কানেক্টিভিটি ডেভেলপ করা যাইতো, একটার সাথে আরেকটার একটা কানেকশন ডেভেলপ করতে পারতাম আমরা, তাইলে কিন্তু একটা এরকম টার্মিনাল বা বাস টার্মিনাল বলেন বা ট্রাক টার্মিনাল বলেন, যেখানে হচ্ছে অনেকগুলা ভেহিকেল একসঙ্গে থাকতেছে, একটা ছাড়তেছে, একটা মনে করেন আরেক জায়গা থেকে আসতেছে, তো এই পুরো জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম। আর এখন আমরা কি দেখি, মনে করেন একটা বাস স্ট্যান্ড থেকে একটা গাড়ি বাইর হবে যাত্রী নিয়ে, ঠিক ওই সময় যদি আরেকটা গাড়ি যাত্রী নিয়ে ঢুকে, দুইটা গাড়ি দেখা যাচ্ছে যে একটা একটাকে মানে বাইর হইতেও দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না, একটা শুধু শুধু একটা জ্যাম লাগতেছে বা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বাট যদি মানে গাড়ির ড্রাইভার আগে থেকে জানতো যে আমি এখন বেরোবো, বাট মানে ঠিক ওই সময় আরেকটা গাড়ি আসতেছে বাস স্ট্যান্ডে, আমি 2টা মিনিট পরে বেরোই, যে গাড়িটা আসতেছে সে ঢুকুক, সে ঢুকা তার জায়গায় মানে সে তার জায়গাটা নিয়ে মানে দখল করে ফেলুক, তারপর আমি আমার মতো রওনা দিব। মানে এরকম যদি একটা কানেকশন ডেভেলপ করতে পারতাম আমরা আইটিএস অ্যাপ্লাই করে, তাইলে জিনিসগুলা আরো স্মুথলি এবং আরো ইফেক্টিভলি আমরা অপারেট করতে পারতাম। তাইলে আইটিএস এর মানে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন, ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে স্যার, পারছেন? আমি জিজ্ঞেস করলাম আমাকে আজকে মানে ক্লাসের শেষে যদি আমি জিজ্ঞেস করি আমাকে বাংলায় বুঝাই বলতে পারবেন? আশা করি পারবেন, না পারলে তো আমি আছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন আমি যদি মানে শুধু বলি যে আমি আইটিএস অ্যাপ্লাই করব, আমি বাংলাদেশের পুরো ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আইটিএস বানায় ফেলবো, আমার মুখের কথা বললেই তো হবে না। মানে এই আইটিএস টা অ্যাপ্লাই করার জন্য বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কে ফিজিবল করার জন্য আমার কিছু টেকনোলজি দরকার আছে, যে টেকনোলজি গুলো অলরেডি অ্যাভেলেবেল, বাট আমরা হয়তো ঠিক মতো ইউজ করতে পারতেছি না আমাদের দেশে, যার কারণে আমরা পারতেছি না আমাদের পুরো ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে আইটিএস এর আন্ডারে আনতে। প্লাস আমরা যারা মানে রোড ইউজার আছি, ড্রাইভার আছি, মানে পেডিস্ট্রিয়ান আছি, আমরা কোনো নিয়ম কানুন মানি না, ঠিক আছে। তো আইটিএস কে ফিজিবল করার জন্য দেখেন যে কি কি ডিভাইস বা কি কি টেকনোলজি আছে। স্যাটেলাইট কমিউনিকেশন, এখন আপনি কি করতে পারতেছেন, স্যাটেলাইটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কল করতে পারতেছেন, ছবি পাঠাইতে পারতেছেন, মানে মেসেজ ট্রান্সফর্ম মানে ট্রান্সমিশন করতে পারতেছেন। যে স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশনের কারণে আহ আপনি এক জায়গায় বসে আপনার চারপাশের ডাটা একদম সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আইটিএস কে ফিজিবল করতেছে। তারপর গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, এখনকার দিনে প্রত্যেকটা ভেহিকেলের মধ্যে কি থাকে, জিপিএস ট্র্যাকার লাগানো থাকে। জিপিএস ট্র্যাকার লাগানোর কারণে গুগল ম্যাপ বলেন বা উবার বলেন বা পাঠাও বলেন, যে কোনো ধরনের মানে অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি মানে লোকেট আপনার পজিশনটাকে সফটওয়্যার লোকেট করতে পারতেছে। এবং আরেকজন যখন এই সফটওয়্যারটা ইউজ করতেছে সে কিন্তু বুঝতে পারতেছে যে রাস্তায় কতগুলা গাড়ি আছে, আজকে রাস্তায় ট্রাফিক জ্যাম আছে নাকি নাই। সবাই গুগল ম্যাপ ইউজ করছেন না? হ্যাঁ স্যার। গুগল ম্যাপে আমরা কি করি, মনে করেন আমি কুমিল্লা থেকে ঢাকা যাব, আমি কিন্তু বাস উঠার আগে গুগল ম্যাপে চেক করি যে আজকে রাস্তায় জ্যাম আছে নাকি নাই। তো গুগল ম্যাপ এটা করতেছে কিভাবে, গুগল ম্যাপ করতেছে ওই যে জিপিএস ইউজ করে বা স্যাটেলাইট ইউজ করে হচ্ছে মানে রাস্তার মধ্যে পার্টিকুলার কোনো একটা জায়গায় কতগুলো গাড়ি আছে এবং ওই জায়গায় কি গাড়ির প্রেসার বেশি, মোটামুটি বেশি নাকি একদম নর্মাল, এটা সে হচ্ছে বুঝতে পারতেছে। এবং তখন গুগল ম্যাপ কি করতেছে, যদি গাড়িতে পার্টিকুলার কোনো জায়গায় জ্যাম থাকে সে হচ্ছে ওই জায়গাটার মানে গুগল ম্যাপে কি শো করে, রেড শো করে না, এবং কত মিনিট ডিলে হইতে পারে, 5 মিনিট ডিলে হইতে পারে, 10 মিনিট ডিলে হইতে পারে, এই জিনিসগুলো কিন্তু গুগল ম্যাপ থেকে আপনি পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে এই যে ডিটেক্টর, সেন্সর, বিকন,
এই ধরনের সেন্সর গুলা লাগান মানে অ্যাভেলেবেল হওয়ার কারণে মানে আমরা আইটিএস অ্যাপ্লাই করতে পারতেছি। কারণ আপনাকে যদি বলা হয়তো ম্যানুয়ালি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গইনা গইনা মানে কাউকে জানানোর জন্য যে এখন 11টা বাজে, 11টার সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের মানে 50টা গাড়ি ক্রস করতেছে, আপনি কি সারাদিন এভাবে কন্টিনিউয়াস ফোন দিয়ে দিয়ে আহ জানাতে পারতেন? এটা তো সম্ভব না। আইটিএস এর কারণে কি হচ্ছে, আমার সিসিটিভি ক্যামেরা অটোমেটিক ক্যাপচার করতেছে যে কোথায় কখন কতগুলা ভেহিকেল আছে, এই ডাটা সে হচ্ছে ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছে এবং ওইখান থেকেই অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে আসলে রাস্তার কন্ডিশন গুলা কিরকম, জ্যাম বেশি না কম, আমি যদি মানে কোন রুট ফলো করলে আমি জ্যাম কম পাবো, সবকিছু আমি বুঝতে পারতেছি। তারপর দেখেন যে অটো ডিটেকশন টেকনিক, মেশিন ভিশন, ইমেজ প্রসেসিং এন্ড প্যাটার্ন রিকগনিশন। এটা হচ্ছে ওই যে বললাম যে নাম্বার প্লেট হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজ থেকে অটোমেটিক প্রসেস করে ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছে যে অমুক গাড়ি হচ্ছে পার্কিং রুল ভায়োলেশন করছে। তো এই যে নাম্বার প্লেট সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে অটোমেটিক মানে গাড়ির নাম্বারটা হচ্ছে সে বুঝতে পারতেছে, এটা কেমন সম্ভব? এটা হচ্ছে ইমেজ প্রসেসিং, মানে ছবি তুলে ছবিটাকে প্রসেস করে। ঠিক আছে, এই এই ফিল্ডটা নিয়ে হচ্ছে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আমরাও কাজ করি, আবার যারা সিএসসি বা প্রোগ্রামার আছে ওরাও কাজ করে। ঠিক আছে, কারণ মানে এখানে মেইনলি এই জিনিসটা হচ্ছে পুরো একটা প্রোগ্রামিং এর খেলা। এখানে হচ্ছে প্রোগ্রামিং করে কোন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় যেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজকে প্রসেস করে বলে দিতে পারবে যে অমুক গাড়িটার নাম্বার হচ্ছে এত, অমুক গাড়িটার নাম্বার হচ্ছে এত। ঠিক আছে, আর প্যাটার্ন রিকগনিশন মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার প্যাটার্ন দেখাইলে সে বুঝতে পারবে যে এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে বাস। আপনি কি করবেন, মানে কম্পিউটারকে ফার্স্টে 50টা গাড়ির ছবি দেখাবেন, 50টা গাড়ির ছবি দেখায় তাকে বুঝাবেন যে এইটা হচ্ছে গাড়ি। আচ্ছা চিন্তা করেন, একটা ছোট বাচ্চা যে হচ্ছে গাড়ি বা বাস বা ট্রাক চিনে না, তাকে যখন আপনি একটা ট্রাক বা বাস চিনান, কিভাবে চিনান? ফার্স্টে তাকে অনেকগুলা বাস দেখায় দেখায় বলেন না যেটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস, এরকম 5-6 দিন দেখাইলেই কিন্তু একটা ছোট বাচ্চা বাস চিনে যায়, তাই না? হ্যাঁ স্যার। এরপরে যখন আপনি মানে টেস্ট করেন সে আসলে চিনতেছে কিনা, আপনি কি করেন, তাকে জিজ্ঞেস করেন যে বলো তো এটা কি। তখন সে যদি ব্যাপারটা ক্যাপচার করতে পারে বা সে যদি বুঝতে পারে, সে বলে যে এটা বাস। তো সফটওয়্যারকে ট্রেনিং দেওয়ার ব্যাপারটা হচ্ছে সেম, বা ইমেজ প্রসেসিং বা প্যাটার্ন রিকগনিশন ব্যাপারটাও সেম। ফার্স্টে একটা সফটওয়্যারকে হচ্ছে এরকম 50টা গাড়ির ছবি বা 100টা গাড়ির ছবি, যত বেশি ছবি দেখাবেন তত ভালো, তত সে মানে ভালো মতো বুঝতে পারবে। পার্টিকুলার এরকম অনেকগুলো প্যাটার্ন দেখানো হয়, প্যাটার্ন দেখায় একটা অ্যালগোরিদম ডেভেলপ করা হয়। এরপর ওই অ্যালগোরিদম যদি আপনি নতুন কোনো বাসের ছবি দেন, ওই অ্যালগোরিদম ইউজ করে ওই সফটওয়্যার বুঝতে পারবে এটা হচ্ছে বাস। কারণ বলা আছে যে একটা বাসের লেন্থ হবে এত ফিট, উইথ হবে এত ফিট। ঠিক আছে, ওই অ্যানালাইসিস করে সে বুঝে যায় যে এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে একটা ট্রাক, বুঝতে পারে। আচ্ছা, স্মার্ট অনলাইন ডাটা প্রসেসিং এন্ড স্টোরেজ ডিভাইস। এই যে সিসিটিভি ক্যামেরাতে ছবি আমরা তুলতেছি, গাড়ি মানে গাড়ির ছবি তুলে হচ্ছে নাম্বার প্লেট গুলা ছবি তুলে বুঝতেছি যে নাম্বার প্লেটের নাম্বার হচ্ছে এত। এই ডাটাগুলোকে আমার ম্যানুয়ালি লিখতে হচ্ছে? ম্যানুয়ালি লিখতে হচ্ছে না, এগুলো অটোমেটিক ডাটাবেজে মানে আপনার সংরক্ষিত হচ্ছে এবং ডাটাবেস অ্যানালাইসিস করে বুঝতে পারতেছে যে কোন ভেহিকেলটা রুলস ভায়োলেট করছে বা কি করছে না না করছে। আহ এখন এই জিনিসটা তো হচ্ছে আমার তো এরকম প্রত্যেকদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডাটা আসতেছে আমার কাছে। তো এগুলোর জন্য কি লাগবে? এগুলো প্রসেস করতে হলে সুপার কম্পিউটার লাগবে বা অনেক হাই স্পিড কম্পিউটার লাগবে যেগুলো এখন অ্যাভেলেবেল। প্লাস এত ডাটা, হিউজ পরিমাণ ডাটা স্টোর করার জন্য একটা মানে অনেক হাই মেমোরি সম্পন্ন ডাটাবেস লাগবে। তো আগেরকার দিনে কি ছিল? আগেরকার দিনে সিডি ছিল। মানে আগেরকার দিনে দেখতেন না মানে মানুষজন এরকম সিডিতে মুভি টুভি দেখতো, সিডি ডিস্ক ছিল আগেরকার দিনে। বাট এখন সিডি ডিস্কও লাগে না, এখন ছোট্ট চিপ বা মেমোরি কার্ড হইলেই আমরা ডাটা স্টোর করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে স্মার্ট অনলাইন ইনফরমেশন সিস্টেম। মানে আপনার এখন মানে পুরা ইনফরমেশন সিস্টেমটা অনলাইন বেসড হয়ে গেছে। অমুক জায়গায় মনে করেন যে সাপোজ কান্দির পাড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা কয়টা বাজে হয়েছে, কখন হয়েছে, সব ইনফরমেশন এই আইটি মানে ইনফরমেশন টেকনোলজি ইউজ করে। মনে করেন যে মানে কুমিল্লা শহরে কোন একটা পার্টিকুলার লোকেশন আছে যেখানে হচ্ছে একটা এরকম মানে ডাটাবেস সেন্টার অপারেট করা হচ্ছে। কুমিল্লা শহরে প্রত্যেকদিন যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সবগুলোর ইনফরমেশন অটোমেটিক এই ইনফরমেশন সিস্টেম বা আইটি ব্যবহার করে ওই ডাটাবেসে চলে যাচ্ছে। মানে কোনো মানুষের কিন্তু এরকম ম্যানুয়ালি ডাটা ইনপুট দেওয়া লাগতেছে না যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জন মারা গেছে। ঠিক আছে, তারপর দেখেন যে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। ওই যে সফটওয়্যারের নাম শুনছেন সবাই? শুনছেন নাকি শুনেন নাই? স্যার শুনছি। জিআইএস এর কাজ কি? জিআইএস এর কাজ হচ্ছে সাপোজ মনে করেন যে আপনার কাছে টোটাল 5 দিনের অ্যাক্সিডেন্টের ডাটা আছে। ঠিক আছে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে,
সানডেতে মনে করেন কান্দিরপাড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে 2টা, ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন 1টা, মানডেতে মনে করেন কান্দিরপাড়ে 3টা, কুমিল্লা ক্যান্টনমেন্টে 10টা। তো এইভাবে করে প্রত্যেক দিনের ডাটা আপনার কাছে আছে। আপনি যখন পুরো কুমিল্লা শহরের ম্যাপে কান্দিরপাড়ে টোটাল এই 5 দিনে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন 50টা, আপনি 50টা অ্যাক্সিডেন্ট এখানে বসাইলেন। তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন 100টা অ্যাক্সিডেন্ট আপনি এখানে বসাইলেন। এবং আপনি কিভাবে বসাবেন, অ্যাক্সিডেন্ট গুলা যেই লোকেশনে হয়েছে লোকেশন গুলার ল্যাটিটিউড লঙ্গিটিউড সব ইনপুট দিলে ওই ম্যাপের মধ্যে পয়েন্ট গুলো দেখাই দিবে যে এই পয়েন্ট গুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পয়েন্ট গুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন 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 আপনি পুরা কুমিল্লা শহরটাকে এরকম জোনে ভাগ করতে পারবেন যে এই কান্দিরপাড় জোনটা হচ্ছে মিডিয়াম অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি জোন, আমার ক্যান্টনমেন্টটা হচ্ছে হাই অ্যাক্সিডেন্ট হ্যাপেনিং জোন, মানে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো জিআইএস ম্যাপ ইউজ করে বা জিআইএস সফটওয়্যার ইউজ করে হচ্ছে আপনি এভাবে মানে লোকেশন বেসড অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করতে পারবেন যে কোন লোকেশনে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোন লোকেশনে কম অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আজকে আর কি যাবো না, আজকে আর যাবো না, থাক। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নেক্সট ক্লাসে শুরু করবো। জি স্যার। আজকে যা বলছি বুঝছেন? জি জি স্যার, স্যার। বুঝছি স্যার। আচ্ছা স্যার এটা হয়তো মানে স্যার এই কোর্সে কি ম্যাথ নাই? হ্যাঁ, বেশি? ম্যাথও আছে থিওরিও আছে এই কোর্সে। ম্যাথও মানে থিওরিও অনেক, ম্যাথও অনেক। মানে ম্যাথ দেখবেন যে 7-8 রকমের ম্যাথ আছে, ঠিক আছে? অনেক না, ম্যাথ আসলে খুব একটা বেশি না, মানে ম্যাথ 7-8 রকমের, বাট থিওরি আছে অনেক এই কোর্সে। ও আচ্ছা। এই কোর্সের জন্য ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, থিওরিও ইম্পর্টেন্ট। ম্যাথ আসবে, ম্যাথ আসতে একটু সময় লাগবে। আমরা ফার্স্ট একটু কিছু থিওরি টিওরি পড়ি, তারপর আমরা ম্যাথ শুরু করবো। ওকে স্যার। আর আজকের ক্লাসটা সরি যে আমি 15 মিনিট পরে শুরু করছি, প্লাস আমার ডিস্টার্ব করতেছিল, যার কারণে হচ্ছে আজকের ক্লাসটা একটু বেড়াতেরা হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নাই স্যার।